স্বাগত ভোটের ট্রেনে। আজ আমরা আলোচনা করব গণভোটের হানা নিয়ে। পুরো আয়োজন জুড়ে থাকছি নাজমুস সাকিব। নির্বাচন ঘিরে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সাময়িকভাবে অন অ্যারাইভাল ভিসা বন্ধ করা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বিকেলে নিজ মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরো বলছেন, পোস্টাল ব্যালটের অপব্যবহার অনেকেই করতে চাইতে পারে, তবে এ বিষয়ে মিশনের খুব বেশি কিছু করার নেই বলে জানিয়েছেন তিনি। কি বললেন দেখে আসবো। পোস্টাল ব্যালটটা তো মানুষের কাছে পৌঁছে যাবে এবং তারপরে সেখান থেকে তারা ভোট দিয়ে বাই পোস্ট পাঠাবে। কিন্তু মিশনের ভূমিকা যে খুব বেশি তা কিন্তু না, কাজেই আমাদেরকে এটা এই পয়েন্ট অফ ভিউ থেকে দেখতে হবে। আপনারা জানেন যে নির্বাচনের সময় অনাকাঙ্ক্ষিত পরিবেশ সৃষ্টির চেষ্টা হতে পারে। অনেকেই যারা কাম্য না ঠিক তারা এসে হাজির হয়ে যেতে পারে। এই জন্য আমরা তো ভিসা বন্ধ করছি না, ভিসা নিয়ে আসুন, যে কেউ আসতে চান, যাদের পারপাস ঠিক থাকবে তাদেরকে আমরা আসতে দেবো। গণভোটে হা জয়ী করতে গণসংযোগ, অনলাইন ক্যাম্পেইন সহ 15 কর্মসূচি ঘোষণা করেছে ডাকসু। বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে ঘোষণা দেওয়া হয়। ডাকসু ভিপি সাদিক কায়েম কি বললেন চলুন দেখে আসি। ডাকসু দৃঢ়ভাবে বিশ্বাস করে জুলাই বিপ্লবের মূল দাবি ছিল বিদ্যমান রাষ্ট্রীয় কাঠামোর সংস্কার। সেই সংস্কার বাস্তবায়নের ঐতিহাসিক পথ হিসাবেই এই গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। অতএব এই গণভোটে অংশগ্রহণ ও হা ভোট প্রদান করা জুলাই শহীদদের রক্তের পবিত্র আমানত রক্ষার একটি ঐতিহাসিক দায়িত্ব। দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে এদেশের জনগণ রাষ্ট্রীয় সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া থেকে কার্যত বঞ্চিত ছিল। গণভোট সেই ফ্যাসিবাদী কাঠামো ভেঙে জনগণের ক্ষমতা জনগণের হাতেই ফিরে দেওয়ার এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। VRM প্রযুক্তির RICL TMX রড। ভোটের ট্রেনে আজ আমরা আলোচনা করছি গণভোটে হা না নিয়ে। গণভোটের এই 4টি বিষয়ে হা বা না ভোট দিতে হবে, যে সে 4টি প্রস্তাবনা কি চলুন দেখে আসি। শুরুতে 4টি প্রস্তাবনার মধ্যে শুরুতে আসলে যেটা থাকবে যে তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়ার আলোকে সেটা কিন্তু গঠন করা হবে এবং আগামীর সংসদ যে নির্বাচন অর্থাৎ ত্রয়োদশ জাতীয় যে সংসদ নির্বাচন সেটা কিন্তু আগামী সংসদ মূলত 2 কক্ষ বিশিষ্ট হবে এবং জাতীয় সংসদ নির্বাচনে দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে 100 জন সদস্য বিশিষ্ট একটি উচ্চকক্ষ গঠন করা হবে এবং সংবিধান সংশোধন করতে হলে এই উচ্চকক্ষের যে সংখ্যাগরিষ্ঠ সদস্য তাদের অনুমোদন দরকার হবে। এছাড়াও আরও বেশ দুইটি কিন্তু প্রস্তাবনা আসলে আছে। সেই 2টি প্রস্তাবনার মধ্যে দেখা যাচ্ছে যে সংসদে নারীর প্রতিনিধি বৃদ্ধি করা হবে, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার এবং সংসদীয় কমিটির সভাপতি নির্বাচন, প্রধানমন্ত্রীর মেয়াদ সীমিতকরণ, রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি এবং মৌলিক অধিকার যেগুলো আছে সেগুলো সম্প্রসারণ এবং বিচার বিভাগের স্বাধীনতা, স্থানীয় সরকার সহ বিভিন্ন বিষয়ে যে 30টি প্রস্তাবে জুলাই জাতীয় সনদের রাজনৈতিক দলগুলো ঐকমত্য হয়েছে বিগত সময়, সেগুলো বাস্তবায়নে আগামী নির্বাচনে বিজয়ী দলগুলো বাধ্য থাকবে এবং এছাড়াও জুলাই সনদে বর্ণিত অন্যান্য যে সংস্কার রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি অনুসারে বাস্তবায়ন করা হবে। অর্থাৎ সব মিলিয়ে বলাই যায় যে এই যে 4টি প্রস্তাবনা সেটা কিন্তু আগামীর গণভোটে দেখা যাবে এবং এর জন্য আলাদা একটি ব্যালট থাকবে। সেই ব্যালটে হা বা না এই 2টির একটিতে ভোট দিতে হবে। আজকে আমরা আলোচনা করব গণভোটের হা না নিয়ে, তবে তার আগে নিব ছোট একটা বিরতি। ফিরছি কিছুক্ষণ পর। বিরতির পর স্বাগত, দেখছেন ভোটের ট্রেন। আমরা আজ ভোটের ট্রেনে আলোচনা করছি গণভোটের হা না নিয়ে। আলোচনাকে সম্প্রসারিত করতে স্টুডিওতে আছেন রাজনৈতিক বিশ্লেষক মোহাম্মদ ইশরাক। ইশরাক, আপনাকে স্বাগত জানাচ্ছি ভোটের ট্রেনে। আমরা একটু শুরুতেই জানতে চাই যে গণভোটের যেই ব্যাপারটা সেটা নিয়ে আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক প্রকার ছড়িয়ে পড়েছে যে জামায়াত এনসিপি মানে হচ্ছে হা ভোট, বিএনপি মানে কিংবা অন্যান্য দল মানে না ভোট, এই যে একটা ভুল প্রচারণা সেটা আসলে কেন ছড়িয়ে পড়লো? দেখেন, প্রথমত গণভোট এবং আমাদের যে জাতীয় নির্বাচন, সংসদ নির্বাচন দুটো একই দিনে হওয়ার কারণে গণভোটের ব্যাপারে মানুষের আগ্রহ খানিকটা হ্রাস পেয়েছে এই সেন্সে যে জাতীয় সংসদ যে নির্বাচন এইটার সাথে ক্ষমতার ভাগবাটোয়ারার সম্পর্ক আছে। এ কারণে রাজনৈতিক দলগুলো জাতীয় সংসদ নির্বাচন নিয়ে যতটা আগ্রহী, গণভোট নিয়ে স্বাভাবিকভাবেই অতটা আগ্রহী না, বিকজ ওটার সাথে তাদের ক্ষমতার হিস্সা, আপনার ভবিষ্যৎ যে পলিটিক্যাল সেটেলমেন্ট সেইটার পাওয়ার ব্যালান্সের এটা অনেক বেশি সরাসরি জড়িত।
আর গণভোটটা এটা হচ্ছে রাষ্ট্রের সামগ্রিক কাঠামোর বিষয়। এইখানে থেকে আমরা যে সুফলটা পাবো সেটা অনেকটাই পরোক্ষ। এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে যে বিষয়টা হয়েছে, স্বাভাবিকভাবেই যারা প্রত্যাশা করছে যে আগামী সংসদ নির্বাচনটা তারা জিতবে, তাদের সমর্থকরা তারা চাচ্ছে না যে রাষ্ট্র ক্ষমতায়, এই যে রাষ্ট্র কাঠামোতে এই সংস্কারটা আসুক। কারণ এই সংস্কারটা ফলে যে জিনিসটা হবে, স্বাভাবিকভাবে বিদ্যমান রাষ্ট্রীয় কাঠামোতে আমাদের যে ফল্টগুলো আছে, আমাদের যে প্রবলেমগুলো আছে, এখানে যে ক্ষমতার একেন্দ্রীকরণ, তারপর হচ্ছে আপনার বিভিন্ন ক্ষেত্রে এক্সিকিউটিভ ব্রাঞ্চের হাতে যেই অলমোস্ট আপনার গড লাইক পাওয়ার আছে, সেগুলো কিন্তু সেপারেশন অফ পাওয়ারের দিকে যাবে। তো এটা তারা চাচ্ছে না। তো এই কারণে তারা প্রচারণা চালিয়েছে। আমরা যদিও দেখছি যে বিএনপির শীর্ষ নেতৃত্ব থেকে ক্রমাগতভাবে বলা হচ্ছে তারা এই প্রচারণাটা কারা আসলে, এটা কি মানে যারা আসলে আগামী নির্বাচন অংশ নিচ্ছে তাদের মধ্য থেকেই, নাকি যারা আসলে অংশ নিচ্ছে না বা আওয়ামী লীগ এরা নাকি? এখানে আওয়ামী লীগের তো একটা সেন্টিমেন্ট আছেই যে জুলাই সনদটা হচ্ছে তাদের জন্য, তারা মনে করছে দল হিসাবে তাদের জন্য ডেথ সেন্টেন্স। এই কারণে তারা জুলাই সনদ এবং গণভোট এই প্রসঙ্গে তারা অনেকটা বাই ডিফল্ট একটা নেতিবাচক অবস্থানে চলে গিয়েছে। কিন্তু এখানে বিএনপি মনে করছে, বা বিএনপির কর্মী সমর্থকরা, সাধারণ কর্মী সমর্থক, তারা নেসেসারিলি হয়তো বড় নেতা না, তারা মনে করছে আগামীতে তারা রাষ্ট্র ক্ষমতায় যাবে। এখন রাষ্ট্র ক্ষমতায় যে তারা তাদের যেই পাওয়ারটা, সেইটা যে চেক অ্যান্ড ব্যালেন্সের মধ্যে যেন না আসতে হয়, এই কারণে তারা অনেকটা স্বতঃস্ফূর্তভাবে, হয়তো তাদের নেতারা এটা চান না, কিন্তু তারা রুট লেভেলে তারা চাচ্ছেন যে তাদের আওয়ামী লীগ আমলে গ্রাস রুটে আমরা যেরকম দেখেছি, তারাও সেরকম কিছু পাওয়ার প্র্যাকটিস করবেন, এই আশায় হয়তো তারা নিজেরাই স্বেচ্ছায় এই ধরনের প্রচারণা চালাচ্ছেন। সেখানে আপনার দুই ধরনের প্রচারণা দেখা যাচ্ছে। একদিকে বলা হচ্ছে যদি গণভোটে হ্যাঁ জয়যুক্ত হয় তাহলে দেশ আফগানিস্তান হয়ে যাবে, শরীয়ত চলে আসবে, পাকিস্তান হয়ে যাবে। আর একদিকে বলা হচ্ছে গণভোটে হ্যাঁ জয়যুক্ত হলে আপনার ইসলাম বিপন্ন হবে, বিসমিল্লাহ, আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস থাকবে না, এবং কেউ কেউ বলছে যে গণভোটের স্বার্থের দিকটা দেখছে না। এখানে দেখেন আপনার একই ব্যক্তি দুইটা কন্ট্রাডিক্টরি ন্যারেটিভ দুইটা ডিফারেন্ট অডিয়েন্সের জন্য বলছে, যে যার কাছে যেটা যায় আর কি। আচ্ছা, তো আমরা কিন্তু এই যে দলগুলোর যেই আমরা দেখেছি যে এর আগে তারা জুলাই চার্টারটা সই করেছে, কিন্তু এই যে মানে স্বাক্ষরের পরও আসলে তাদের মধ্যে যে দ্বিধা বিভক্তি, সেগুলো আসলে কেন ছড়াচ্ছে? আপনি দেখেন জুলাই চার্টারে একটা বিষয় কিন্তু রাজনৈতিক দলগুলো একমত হয়েছে যে নারী প্রার্থীর ব্যাপারে, কিন্তু তারপর আপনি এই নির্বাচনে দেখেন সেই শর্তটা যেটা তারা অ্যাগ্রি করেছে, যেটা তারা কনসেন্ট দিয়েছে, সেখানেও কিন্তু আমরা দেখছি না তারা মানছে। অর্থাৎ আমরা যদি তাদেরকে বাধ্য না করি, রাজনৈতিক কাঠামোতে আমরা যদি সংস্কার এনে তাদেরকে বাধ্য না করি একটা পার্টিকুলার রাস্তায় চলতে, তারা কখনোই স্বেচ্ছায় ওই রাস্তায় যাবে না। এই কারণে গণভোটটা খুবই এসেনশিয়াল। আমি মনে করি না গণভোটের মাধ্যমেই সকল সমস্যার সমাধান হবে। এই গণভোটটা তারপর নির্বাচিত সরকারের গণভোটের রায়টাকে বাস্তবায়ন করার ব্যাপার আসবে। আমরা ৭০-এর নির্বাচনের গণরায় কিন্তু আমরা দেখেছি যে পশ্চিম পাকিস্তানের শাসকরা তারা বাস্তবায়ন করতে গড়িমসি করেছে। তো এরপর আরও অনেক পলিটিক্যাল স্ট্রাগল আছে। কিন্তু এই যে আপনি যে পয়েন্টটা বললেন, এই যে রাজনৈতিক দলগুলো, আমরা মনে করি তারা সবাই স্বেচ্ছায় হচ্ছে নিজেদের ক্ষমতা কমিয়ে দেবে, এটা খুব বেশি হয় না। তারা স্বেচ্ছায় নারীদেরকে বেশি তাদের যেই আন্ডার প্রিভিলেজড অবস্থান আছে সেখান থেকে তাদের ক্ষমতায়িত করবে, এটা হবে না। এই কারণে গণভোটের ব্যাপারে আমাদেরকে খুব ভিজিল্যান্ট থাকতে হবে। কিন্তু আমরা যে রাজনৈতিক দলের যে পার্টটা সেটা তো দেখছি, কিন্তু সাধারণ যে মানুষ, অর্থাৎ প্রায় ১২ কোটির উপরে এবারের আসলে ভোটার আছে, তাদের মধ্যে আসলে আমরা স্বচ্ছ ধারণাটা দেখতে পাচ্ছি না। এটা কি আসলে সরকারের ব্যর্থতা, নাকি রাজনৈতিক দলগুলোও তো আসলে গণভোট নিয়ে প্রচারণা করতে পারত, তাদের মধ্যেও তো সেটা দেখছি না। এই স্বচ্ছ ধারণা কেন আসছে না? এখানে দুইটা দিক আছে। প্রথম দিক, একসাথে যখন জাতীয় সংসদ নির্বাচন হয় তখন সংসদ নির্বাচনের দিকেই মানুষের ফোকাসটা অনেক বেশি থাকে। এখানে আমাদের সাংসদরা, এটা তারা যতটা ল মেকার তার চেয়ে অনেক বেশি তারা আবার স্থানীয় সরকারের বিষয়াদিতেও তারা যুক্ত থাকেন। কাজেই আপনার এখানে একদিকে দেখতে হচ্ছে যে স্থানীয় সরকারে আপনার এখানে কোন সাংসদ হবে, তার সাথে আপনার সম্পর্ক কি, কনস্টিটিউয়েন্টদের সাথে তার সম্পর্ক কি, আপনি ওইখানে যোগ্য প্রার্থী কিনা, তারপর আবার তাকে ভোট দিলে ন্যাশনাল ইলেকশনে, ন্যাশনাল পলিটিক্সে সেটার রেজাল্ট কি আসবে, মার্কার বিষয় আছে। এরকম অনেক হিসাব নিকাশ আপনার জাতীয় সংসদকে কেন্দ্র করেই ভোটারদেরকে করতে হচ্ছে। এরপর আপনার গণভোটের জন্য তার অ্যাটেনশন আর কতখানি থাকা সম্ভব। ২ নম্বর বিষয় হচ্ছে, আপনার পৃথিবীর কোনো দেশেই কোনো জনগোষ্ঠী তারা
সবাই বা একটা মেজরিটি তারা খুবই ক্লিয়ারলি বোঝে না সংস্কার কি। আপনি ব্রিটেনে যান, ব্রিটেনে গণভোট হলো ব্রেক্সিটের উপরে। ব্রেক্সিটে যখন গণভোট হয়েছে দেখা গিয়েছে যে মানুষ ভোটের পর ব্রেক্সিট গুগল করছে যে ব্রেক্সিট কি। আমাদের দেশের মানুষ কিন্তু সংস্কার চায়, এটা নিয়ে কোনো ডাউট নাই, কিন্তু সংস্কার বলতে এক্স্যাক্টলি কি বোঝায়, সংস্কার জিনিসটা কি, সেইটা নিয়ে তাদের মধ্যে অস্পষ্টতা আছে। কিন্তু এইটার কারণে গণভোটের মেরিট, গণভোটের লেজিটিমেসি বিন্দুমাত্র খর্ব হয় না। পৃথিবীর সকল দেশে গণভোটে এরকমই হয়। আমরা এক্সেপশনালি মূর্খ, বিষয়টা এরকম না। অন্যান্য সকল জাতি, অন্যান্য সকল দেশ যতটুকু জ্ঞান আমাদের অতটুকুই আছে। প্রচারণার যে ঘাটতি, এটা কি আসলে দেখতে পাচ্ছেন? যেমন আমরা তো বলি অভ্যুত্থানের সরকার এটা, কিন্তু তারা তো আমরা দেখলাম মাত্র হয়তো প্রচারণা শুরু করেছে। এর আগে মানুষকে অ্যাওয়ার করার যে ব্যাপারটা, সেটা আসলে দেখতে পাচ্ছেন? হ্যাঁ, প্রচারণার ক্ষেত্রে আমি বলবো এখানে আমি বেশ কিছু ত্রুটি বা খামতি আমি লক্ষ্য করছি। এইখানে বলা হচ্ছে যে গণভোটের যে ব্যালট, সেই ব্যালটে হয় টিক দিতে বা ক্রস দিতে। অনেকে বা জিনিসটা বুঝবে না, তারা হয়তো হ্যাঁতে টিক দিবে আবার নাতে ক্রস দিবে, এতে করে তার ব্যালটটা ইনভ্যালিড হয়ে যেতে পারে। এখানে যে কোনো একটা অপশন রাখা উচিত ছিল। তারপর আপনার এই যে 30টা গণভোটে ধারা 3-এ 30টা বিষয়ের উপরে, যেখানে বিএনপি, জামাত, এনসিপির নোট অফ ডিসেন্ট নাই, এরকম 30টা বিষয়ের উপরে গণভোট হচ্ছে। এই 30টা বিষয় কি কি সেইটা সরকার ক্লিয়ারলি বলেনি। আপনার প্রচারণা আরও আগে থেকে শুরু করেনি। অন্যদিকে আমরা দেখছি বিভিন্ন নন স্টেট অ্যাক্টর, বিভিন্ন ওয়াজ মাহফিলের বক্তা, বিভিন্ন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, তারা কিন্তু তাদের জায়গা থেকে যেভাবে ভিডিও, আপনার ফেসবুক পোস্ট এবং অন্যান্য আরও অনেক ক্রিয়েটিভ উপায়ে গণভোটের বিপক্ষে, সংস্কারের বিপক্ষে প্রচারণা চালাচ্ছে, সেই তুলনায় সরকারের যে স্টেট লেড ইনিশিয়েটিভ সেইটাকে অনেকটাই রোবোটিক এবং অপর্যাপ্ত মনে হচ্ছে। এখন রাজনৈতিক দলগুলোর ক্ষেত্রে এনসিপি এগিয়ে এসেছে, এটা তাদের একটা গুরুত্বপূর্ণ বিষয়। যদিও এনসিপি এখনো জুলাই সনদে স্বাক্ষর করেন, আমি মনে করি এটা করা উচিত, না হলে এটা পরবর্তীতে একটা সংকটের জন্ম দিতে পারে। কিন্তু তারা গণভোট প্রসঙ্গে তারা একটা সিরিয়াস অবস্থান নিয়েছে। কিন্তু বিএনপি আর জামাত তারা আসলে জাতীয় সংসদ নির্বাচনে এত বেশি ফোকাসড, তাদের ক্ষমতার ওই হিস্সার প্রসঙ্গে তাদের আগ্রহটা সবচেয়ে বেশি হওয়ার কারণে এইখানে স্বাভাবিকভাবে সেটা ধামাচাপা পড়ে গিয়েছে। কিন্তু আমরা আরো একটা বিষয় আলোচনা করব, যে যদি আসলে গণভোটে না জিতে, তাহলে যে গণতান্ত্রিক উৎকর্ষতা, সেটা আসলে বাংলাদেশ সেদিকে যাবে নাকি আবার ক্ষতির মুখে পড়বে, সেই বিষয়ে আমরা আলোচনা করব। তবে তার আগে নিব একটা বিরতি, ফিরবো কিছুক্ষণ পর। আবারও স্বাগত, দেখছেন ভোটের ট্রেন, সঙ্গে আছি নাজমুস সাকিব। আমরা আজ আলোচনা করছি গণভোটে হানা নিয়ে। আমাদের সঙ্গে স্টুডিওতে যুক্ত আছেন রাজনীতি বিশ্লেষক মোহাম্মদ ইশরাক। ইশরাক, আবারও স্বাগত জানাচ্ছি। আমরা যেমন কথা বলছিলাম যে গণভোটের হা নিয়ে প্রচারণা আছে, আবার না নিয়েও দেখছি। যদি আসলে না কোনোভাবে জিতে, সেক্ষেত্রে কি এই যে গণতান্ত্রিক উৎকর্ষতা কিংবা আমরা 5 আগস্টের পরে যে ধরনের সংস্কারের আলাপ করছি, সেগুলো কি আসলে কোনোভাবেই হবে না? এটা একটা ব্লাইন্ড স্পট। আমি মনে করি এখানে সরকারের একটা ব্যর্থতা আছে। এটা একটা দার্শনিক একটা সংকটও বটে, রাজনৈতিক সংকট তো অবশ্যই। এই গণভোটে না অপশনটা রাখার মাধ্যমে সরকার এসেনশিয়ালি জুলাই বিপ্লব, জুলাই সনদ সব কিছুকে তারা ভোটের মাঠে তুলেছে। অথচ কোনো পলিটিক্যাল সিস্টেম কিন্তু কখনোই সেই সিস্টেমটাকে তারা ভোটের মাঠে তোলে না। যেমন গণতন্ত্র থাকবে কি থাকবে না, এই প্রসঙ্গ কি ভোট হতে পারে? না। আপনি কখনোই ভোট দিয়ে গণতন্ত্র তুলে দিতে পারেন না। কারণ গণতন্ত্রই মানে আপনি যদি ভোটটাই তো গণতন্ত্রের মাধ্যমে আসছে, তো আপনি ভোটের মাধ্যমে গণতন্ত্রকেই খারেজ করে দিবেন, সেটা কিন্তু গণতন্ত্র অ্যাকসেপ্ট করবে না। তো এইখানে আপনার এই গণভোটে এই না প্রসঙ্গটা এইভাবে না এনে হয়তো অন্য কোনোভাবে বিষয়টাকে ফ্রেম করা যেত। আমরা সংস্কারের এই ধাপের সাথে একমত, নাকি সংস্কারটা অন্যভাবে করা হোক, অথবা অন্যভাবে ফ্রেম করা হতো যে আপনার হয়তো 3টি দল বা 5টি দল যেই বিষয়গুলোতে নোট অফ ডিসেন্ট দিয়েছে, সেই বিষয়গুলোর বাকি যে বিষয়গুলো আছে, মানে অর্থাৎ 5টির কম দল যে বিষয়গুলোতে নোট অফ ডিসেন্ট দিয়েছে, সেই বিষয়গুলো সংস্কারের সেই বিষয়গুলোতে আমি একমত কিনা অথবা ইয়ে করা, অর্থাৎ মানে এমন একটাভাবে ফ্রেম করা যেত যাতে করে ফান্ডামেন্টাল যে বিষয়টা, এটাতে না বলার জন্য অপশনটাই না থাকে, ক্ষতিগ্রস্ত না হয়। হ্যাঁ, এখন সেটা যদি না তারপর জয়যুক্ত হয়, তারপর আসলে তাহলে সংস্কারটা কিভাবে হবে, তখন কোন প্রক্রিয়াতে হবে, তখন আমরা একটা আপনার গভীর রাজনৈতিক সংকটে পড়ব। এবং সেইটার তত্ত্বায়ন করতে, সেই সংকটটাকে বুঝতে, মানুষকে বোঝাতে, ওটা তখন আর একটা দার্শনিক জ্ঞানগত সমস্যাও জন্ম দেবে। আমরা দেখছি যে রাজনৈতিক দলগুলো বারবারই বলছিল যে একই দিনে ভোট এবং গণভোট নিয়ে
বিভিন্ন দলের আসলে আমরা আপত্তিও দেখেছি। কেউ কেউ বলছে যে আগে হওয়া উচিত, কেউ বলছে পরে হওয়া উচিত গণভোটটা। আমরা বিগত এই যে সাম্প্রতিককালে দেখলাম যে জাকসুর নির্বাচন, জোকসুর নির্বাচন কয়েকদিন লেগেছে তাদের একেবারে ভোটের যে ফলাফল সেটা দিতে। এখন এই যে বিপুল পরিমাণ ভোট, অর্থাৎ সেই ভোটটা একটা হচ্ছে আমরা সংসদ কারা আসলে ক্ষমতা আসে সেটা নির্বাচনের জন্য, এবং গণভোট যে বিষয়টা সেটা আসলে নির্বাচনের জন্য, দুইটা মিলে আমরা আসলে ফলাফলটা পেতে কি বেশ কয়েকদিন লেগে যেতে পারে, কি মনে হয়? আপনার গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচন একই দিনে হওয়া উচিত কি উচিত এটা নিয়ে একটা ডিবেট আছে। আমার ব্যক্তিগতভাবে অভিমত হচ্ছে গণভোটটা অবশ্যই জাতীয় সংসদ নির্বাচনের আগে হওয়া উচিত ছিল, কারণ জাতীয় সংসদ নির্বাচনটা কিভাবে হবে, কোন ফরম্যাটে হবে, সেইটার কাঠামোটা, সেটা ফ্রেমওয়ার্কটা তো গণভোটের মাধ্যমে দিবে। এই যে আজকে আমরা দেখছি যে জুলাই সনদের প্রতিশ্রুতি দেওয়ার পরও রাজনৈতিক দলগুলো আপনার ওই নির্দিষ্ট পার্সেন্টেজ নারী প্রার্থী দেয়নি। এটা কেন দেয়নি? কারণ তারা বলছে এখনো তো জুলাই সনদ বাস্তবায়িত হয়নি, বাস্তবায়িত হওয়ার পর থেকে এই রুলসটা কার্যকর হবে। অথচ হওয়া উচিত ছিল যে আপনার সংসদ নির্বাচন যেটা হচ্ছে এটা জুলাই সনদের অধীনে হচ্ছে, বাট এটা হচ্ছে না, কারণ আমরা গণভোটটা এখনো করতে পারি না। মানে এই নির্বাচনে সেটা আমরা দেখছি না। হ্যাঁ, কিন্তু এই যে একই দিনে হওয়া উচিত কি উচিত না বা কবে হলে ভালো হতো, সেইটার সাথে আপনার ভোট গণনার সময়ের সম্পর্ক আছে বলে আমি মনে করি না। ছাত্র সংসদ নির্বাচনে ভোট গণনার সময় যেটা লেগেছে সেই বেশি সময় লাগার কারণটা হচ্ছে দুটো। এক নম্বর হচ্ছে ওএমআর মেশিন সম্পর্কিত আপত্তি এবং আপনার এখানকার যে জটিলতাগুলো, সেটা একটা। আর একটা বিষয় হচ্ছে আপনার ছাত্র সংসদ নির্বাচনে প্রচুর ভোট, অর্থাৎ একটা ব্যালটে অনেকগুলো ভোট আছে। আপনার সম্পাদক পদ আছে, সম্পাদক অনেক, সদস্য পদ আছে, আর শীর্ষ পদগুলো তো আছে। এই সকল ভোট কাউন্ট করতে আপনার অনেক সময় লেগেছে। কিন্তু আমরা যখন জাতীয় সংসদ নির্বাচনে দেখব সেখানে ভোট মাত্র একটা, আর অন্যদিকে গণভোটেও ভোট মাত্র একটা। বেসিক্যালি আপনার দুইটা ভোট কাউন্ট করতে হচ্ছে, দুইটা ব্যালটের দুইটা ভোট। আমার মনে হয় না এখানে খুব বেশি সময় লাগবে। আচ্ছা, আমরা দেখছি যে 5 আগস্ট পরবর্তী যে আইনশৃঙ্খলার অবনতি সেটা কিছুটা আসলে উত্তরণ হয়েছিল। তবে এই যে নির্বাচনের যেই তফসিল সেটার ঘোষণার পর আমরা হাদি হত্যাকাণ্ড দেখলাম, তারপরে বিভিন্ন জায়গায় গুলি, এবং এনসিপির আরও একজন নেতা আসলে গুলিবিদ্ধ হলেন। সব মিলে আসলে কি, মানে সব মিলে কি আইনশৃঙ্খলা যে পরিস্থিতি সেটাকে আমরা ঠিক করতে পেরেছি, কিংবা নির্বাচনের জন্য যে আইনশৃঙ্খলা দরকার সেটা কি করতে পেরেছি আমরা? হাদি হত্যাকাণ্ডের সাথে যেই ব্যক্তিটির নাম এসেছে এবং তার সাথে জড়িত আরও ফয়সাল এবং তার সাথে আরও যাদের নাম এসেছে, তারা কিন্তু 2024 সালের 5ই আগস্টের পরে ডাকাতি সহ অন্যান্য আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় এই ধরনের ক্রাইম করতে যে ধরা পড়েছিল। অর্থাৎ 2024 সালে 5ই আগস্টের পর আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি ঘটানো হয়েছে, সেই ঘটানোর কাজটা করেছে কিন্তু এই পতিত ফ্যাসিস্ট শক্তিটা, সেটা আমরা একটা ইন্ডিকেশন এটার মাধ্যমে পাচ্ছি। আমি এর আগেও বলেছি, পতিত ফ্যাসিস্ট শক্তি কোনোভাবেই চায় না যে আসন্ন যে নির্বাচন, এই নির্বাচনটা ফ্রি অ্যান্ড ফেয়ার হোক। কারণ একটা ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন, যেটা উৎসবমুখর নির্বাচন হচ্ছে, সেইখানে যদি আপনার, যেটা আমরা সবাই আশাবাদী এবং এই ধরনের কিছু ইন্ডিকেশন আমরা পাচ্ছি, 70 to 80% ভোটার টার্ন আউট হবে, মানুষ ভোট দেওয়ার জন্য উদ্গ্রীব। আপনি রাস্তাঘাটে যান, মানুষ সারাক্ষণ নির্বাচন নিয়ে কথা বলছে, হয়তো গণভোট নিয়ে কথা বলছে না, কিন্তু জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কথা বলছে। এবং সেইখানে নৌকা নাই, অর্থাৎ নৌকা জিনিসটা বাংলাদেশের রাজনীতি থেকে ইররিলেভেন্ট হয়ে যাবে। তারা এটা কোনোভাবেই চায় না। এখন বাংলাদেশের রাজনীতি রিলেভেন্ট থাকার জন্য তাদেরকে ভোটার টার্ন আউট কমাতে হবে। সেজন্য তারা ভয় ভীতি দেখিয়ে মানুষের মধ্যে ভীতি সঞ্চার করে এমন একটা পরিস্থিতি তৈরি করতে চাচ্ছে যেন মানুষ ভোট কেন্দ্রে না যায় বা ভোটটাকে টেন্ট করা যায়। এই জন্য আবার তারা বিভিন্ন সময় বিভিন্ন উস্কানি দিচ্ছে। ধরেন আজকে আল্লাহ না করুক আপনার যদি কোনো ব্যালট স্টাফিং বা ভোট রিগিং এর মতন ঘটনা ঘটে, তাহলে সাময়িকভাবে ওই প্রার্থীটা, কোনো একটা আসনের একজন প্রার্থী হয়তো লাভবান হবে, তবে সবচেয়ে বেশি খুশি হবে হাসিনা। কারণ সে তখন বলতে পারবে 2018 সালে তাহলে সে কোনো অপরাধ করে না, কারণ 2018 সালে যেরকম হয়েছে এখনো সে একই রকম নির্বাচন হয়েছে, দক্ষিণ এশিয়ার নির্বাচন একই রকম হয়, কাজে ওর অপরাধটা বড় অপরাধ না। অর্থাৎ আওয়ামী লীগ আসলে চাচ্ছে না যে এটি সুষ্ঠু নির্বাচন হোক। হ্যাঁ, এখানে রাজনৈতিক দলগুলোকে পরিপক্কতা পরিচয় দিতে হবে এবং সরকারকে দৃঢ় ভূমিকা রাখতে হবে। মোহাম্মদ ইশরাক, অসংখ্য ধন্যবাদ, আপনি ভোটের ট্রেনে সময় দিয়েছেন। আমাদের সঙ্গে যুক্ত ছিলেন রাজনীতি বিশ্লেষক মোহাম্মদ ইশরাক। আমরা ঠিক কিছুক্ষণ পরই ফেনীতে যুক্ত হব তৃণমূলের মানুষের ভোটের ভাবনা কেমন, তবে তার আগে নেব ছোট একটা বিরতি। আবারও স্বাগত, দেখছেন ভোটের ট্রেন। আজ আমরা কথা বলছি গণভোটের হা না নিয়ে। যেতে চাই প্রান্তিক অঞ্চলে, জানতে চাই গণভোটের হা না নিয়ে কি ভাবছেন তারা। ফেনী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সোলাইমান ডালিম। ডালিম, আপনার মাধ্যমে জানতে চাই যে আমরা আপনার আশপাশে দেখছি যে অনেক ভোটার আসলে বসে আছেন,
তারা যেই আগামীর যেই গণভোট কিংবা সংস্কার সেটা আসলে কতটা চান? তারা কি হা ভোটের দিকে যেতে চান নাকি নায়ের দিকে যেতে চান? সাকিব, নির্বাচনী যে ভোটের ট্রেন্ড সেটি কিন্তু ইতিমধ্যেই বেশ জোরে সোরেই তার গতি আমরা দেখতে পাচ্ছি। আহ, মনোনয়নপত্র দাখিল থেকে শুরু করে বাতিল, যাচাই বাছাই এবং বর্তমানে আপিল কার্যক্রম চলছে এবং রাজনৈতিক দলগুলো তাদের মধ্যকার যে জোটের সমঝোতা সেটিও কিন্তু জোরে সোরে আলোচনায় আছে। এখন প্রসঙ্গ হচ্ছে যে আগামী যে নির্বাচন, সেই নির্বাচনকে ঘিরে যে প্রতীক রয়েছে, প্রতীকের ভিড়ে কি হা না ভোট কি ম্লান হয়ে যাচ্ছে কিনা, সেটি কি আলোচনার বাইরে যাচ্ছে কিনা, কি ভাবছে প্রান্তিকের যারা ভোটার রয়েছে তারা। আজকেই এই বিষয়ে আলোচনা করার জন্য আমাদের সাথে উপস্থিত রয়েছেন ফেনী পৌর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মেজবাউদ্দিন, তিনি আমার ডান পাশে রয়েছেন, এবং বাঁ পাশে আমাদের রয়েছেন ফজলুল হক, যিনি আমার বাংলাদেশ পার্টি এবি পার্টির জেলার সদস্য সচিবের দায়িত্বে রয়েছেন। প্রথমেই আমরা জেলা ফেনীর পৌর বিএনপির যে সদস্য সচিব রয়েছেন মেজবাউদ্দিন, অ্যাডভোকেট মেজবাউদ্দিন, তার কাছে আমরা জানতে চাইবো যে রাজনৈতিক দলগুলো কি তাদের যে নির্বাচনী প্রচারণা, তাদের যে প্রতীক, সেটির ভিড়ে কি হা না ভোট কি আলোচনার বাইরে যাচ্ছে কিনা, তাদের কাছে কি হা না ভোট গুরুত্ব পাচ্ছে কিনা? ধন্যবাদ। আমি বক্তব্যের শুরুতে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি সদ্য প্রয়াত আমাদের ফেনীর মেয়ে বিএনপির চেয়ারপারসন, যিনি এই গণতান্ত্রিক প্রক্রিয়া উত্তরণের জন্য দীর্ঘ আপসহীন সংগ্রামের নেতৃত্ব দিয়েছেন, বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। পাশাপাশি আজকে যে সংস্কার প্রস্তাবের হানা ভোটের পক্ষে বলা হচ্ছে, আমরা যদি একটু পিছনের দিকে তাকাই, বাংলাদেশের আসলে যত মৌলিক এবং বড় সংস্কারগুলো হয়েছে সেগুলো বিএনপি সরকারের আমলে হয়েছে এবং বিএনপির হাত ধরে হয়েছে। বিশেষ করে বহুদলীয় গণতন্ত্র আমরা যে আজকে বাংলাদেশে পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে, এটার প্রবর্তক ছিলেন আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এবং আজকে যে সংসদীয় গণতন্ত্র, সেই সংসদীয় গণতন্ত্র সংস্কারের রূপকার হচ্ছেন আমাদের মাতৃতুল্য নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আমরা সবাই আমাদের জানা থাকার কথা, বিগত 2022 সালে আমাদের বিএনপির বর্তমান চেয়ারম্যান জনাব তারেক রহমান যখন পেশিবাদ এই দেশকে শাসন শোষণ করছে, তখন এই পেশিবাদের রক্তচক্ষুকে উপেক্ষা করে রাষ্ট্র সংস্কার এবং রাষ্ট্র মেরামতের জন্য 27 দফা সংস্কার প্রস্তাব উনি উত্থাপন করেছেন। পরবর্তীতে পেশিবাদ বিরোধী সকল রাজনৈতিক শক্তির মতামত নিয়ে সেই 27 দফা থেকে 31 দফায় সংস্কার প্রস্তাব বিএনপির পক্ষ থেকে দেওয়া হয়েছিল। রাষ্ট্র সংস্কার এবং রাষ্ট্রের সকল প্রাতিষ্ঠানিক যে অবকাঠামো আছে, প্রাতিষ্ঠানিক যে প্রতিষ্ঠানগুলো আছে, সবগুলা কিভাবে সংস্কার করা যায়, সংস্কার আওতায় আনা যায়, এই ব্যাপারে বিএনপির পক্ষ থেকে সর্বপ্রথম সংস্কার প্রস্তাব দেওয়া হয়েছে। এবং আমরা যদি আরেকটা বিষয় লক্ষ্য করি, বিগত জুলাই বিপ্লবের পরবর্তী সময় ঐক্যমত্য কমিশনে যে সংস্কার নিয়ে দীর্ঘ ম্যারাথন আলোচনা হয়েছে, সেই আলোচনায় আমাদের বিএনপির পক্ষ থেকে দায়িত্বপ্রাপ্ত আমাদের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, উনি দীর্ঘ এবং খুব জোরালো একটা ভূমিকা রেখেছেন এই সংস্কারগুলো বাস্তবায়ন এবং সংস্কার প্রস্তাব যাতে আলোর মুখ দেখে সেই হিসেবে। এবং বিএনপির পক্ষ থেকে প্রস্তাবনা ছিল ভোটের দিন যাতে একই সাথে জাতীয় সংসদ নির্বাচন এবং সংস্কারের জন্য হানা ভোট স্বাক্ষর করা হয়। এবং আমরা দেখেছি যেটা আমাদের প্রধান উপদেষ্টা সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ডিসেম্বর মাসে সংস্কার প্রস্তাবের জুলাই আমাদের যে অতিথি রয়েছে তার সাথে একটু কথা বলি। এই যে সামনে যে নির্বাচন, ইতিমধ্যেই নির্বাচনী আবেশ শুরু হয়ে গেছে, কি মনে করছেন বাংলাদেশের যে নির্বাচনে যে দলগুলো অংশগ্রহণ করছে, হানা ভোটের প্রতি কি তাদের যে সক্রিয়তা সেটি কতটুকু লক্ষ্য করছেন আপনি? ধন্যবাদ এখন টিভিকে আমাদেরকে আজকে এখানে এনে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। আমরা দেখছি যে নির্বাচনের ট্রেন চালু হয়ে গেছে এবং এটা চলমান, এবং এই ট্রেনে যারা নির্বাচন করবে তারা উঠে গেছে এবং আমরা গন্তব্যের প্রায় কাছাকাছি পৌঁছে গেছি। তো এই অবস্থায় এবার একটু ব্যতিক্রম, মানুষের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা যাচ্ছে। জুলাই সনদ, হানা ভোট এবং পাশাপাশি সংসদ নির্বাচন। তো আমরা এর আগে কোনো নির্বাচন এভাবে দেখিনি, কিন্তু এইবারে আমরা দেখছি যে হানা ভোটের পাশাপাশি জাতীয় সংসদ নির্বাচন সহ সবার মাঝে উৎসব। তো আরও একটা জিনিস আমরা দেখছি যে নির্বাচন অতি নিকটে আসলেও প্রচার প্রচারণায় বেশ কিছু বিধিনিষেধের কারণে
যে মার্কা, নিজ নিজ দলীয় মার্কার কোনো প্রচারণা এই মুহূর্তে নেই। কিন্তু হানা ভোটের প্রচারণা আমরা ব্যাপকভাবে দেখতে পাচ্ছি। আমাদের দলের চেয়ারম্যান জনাব মুজিবুর রহমান মঞ্জু আমাদের এই আসন, ফেনীর 2 আসনের প্রার্থী, এবং তিনিও গত 1 সপ্তাহ এই ফেনীর প্রত্যন্ত অঞ্চলে ঘুরে ঘুরে হানা ভোটের প্রচারণা চালিয়েছেন। আমার কাছে মনে হচ্ছে যে আসলে দলীয় প্রচার প্রচারণা বা দলীয় মার্কার প্রচার প্রচারণা আড়ালে হানা ভোট স্তীমিত হয়ে যাচ্ছে না, বরং হানা ভোট ব্যাপক আলোচনায় আছে এবং সরকারিভাবেও আমরা দেখছি যে প্রচার প্রচারণা চালানো হচ্ছে। সরকারি অফিস আদালত এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এই বিষয়গুলো উঠে আসছে। কিন্তু সাধারণ মানুষের মাঝে আমরা হানা ভোট নিয়ে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখতে পাচ্ছি এবং আমি এই ব্যাপারে আশাবাদী যে হানা ভোটে সবাই হায়ের পক্ষে ভোট দিবে এবং সংস্কারের পক্ষে থাকবে। ধন্যবাদ। আমরা আবার একটু ফেনী সদর পৌর বিএনপির যিনি সদস্য সচিব রয়েছেন তার কাছে যাব। অল্প করে আপনি বলবেন, বিএনপি কি হায়ের পক্ষে থাকবে কিনা, অথবা তৃণমূলে আপনাদের কি কাজ করা হচ্ছে এই বিষয়ে? আমরা যে কথাটা বলছিলাম, যখন আমরা কিন্তু বিএনপির পক্ষ থেকে আমাদের দলের মহাসচিব ইতিমধ্যে জুলাই সনদে স্বাক্ষর করেছেন দলের প্রতিনিধি হয়ে, এবং বিএনপি সবসময় সংস্কারের পক্ষে এবং হায়ের পক্ষে। ইতিমধ্যে আপনারা দেখেছেন যে গতকালকে আমাদের দলের মহাসচিব আমাদের স্ট্যান্ডিং কমিটির মিটিংয়ের পরে উনি ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন বিএনপি সংস্কারের পক্ষে এবং বিএনপি হায়ের পক্ষে থাকবে। আবার হয়তো কোনোদিন আসবো আপনার কাছে। আমরা আমাদের যে দুজন অতিথি রয়েছেন এবং আমাদের যে ভোটাররা আজকের আমাদের অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন, সবাই কিন্তু তাদের যে নিজস্ব যে প্রতীক, সেই প্রতীকের ভোট করলেও এবং হানা নির্বাচনের প্রতি তাদের যে সক্রিয়তা, সবাই কিন্তু একই জায়গায় কিন্তু তাদের মতানৈক্য রয়েছে। ফেনী থেকে এই ছিল আমাদের কাছে সর্বশেষ। ধন্যবাদ ডালিম আপনাকে। আমরা সুলাইমান ডালিমের মাধ্যমেই কিন্তু জানছিলাম যে বিএনপি, জামাত কিংবা সাধারণ যে ভোটার আছেন সবাই কিন্তু আসলে সংস্কারের পক্ষে বলছেন, এবং সব মিলিয়ে আসলে আমাদের অতিথিও বললেন যে আগামীর যেই সংসদ নির্বাচন কিংবা নির্বাচন পরবর্তী যেই গণতান্ত্রিক উত্তরণ, সেটার জন্য আসলে যে সংস্কার প্রক্রিয়া, সেটার জন্য সবাইকে আসলে এগিয়ে আসতে হবে, এবং কোন কোন জায়গায় আসলে সংস্কার হওয়া দরকার, কোন কোন জায়গায় সংস্কারের জন্য ভোট দেওয়া দরকার, সেসব বিষয়ে কিন্তু ভোটারদেরও আসলে বুঝতে হবে বলেই সবাই আসলে মনে করছেন। আজকের মতো ভোটের ট্রেন আমরা শেষ করবো। আগামীকাল নতুন কোনো বিষয়ে আলোচনা হবে। শুভকামনা।